নমস্কার, আমি পরীক্ষিত ঘোষ, মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। পারুল প্রকাশনী আয়োজিত পারুল 4G ডিজিটাল ক্লাস, পারুল প্রকাশনীর ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। ক্লাস 12-এর প্রিয় ছাত্রছাত্রী সকলে অনেকক্ষণ ধরে অপেক্ষায় এই ক্লাসের জন্য, আমি জানি। তোমাদের সকলকেও স্বাগত জানাই আমার এই ক্লাসে। আজকের আলোচনার বিষয় তোমাদের সাথে পারুল প্রকাশনী আয়োজিত পারুল 4G ডিজিটাল ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রোজ পিস স্ট্রং রুটস ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা আমি আলোচনা করব তোমাদের সাথে। তবে তার আগে এই অভিনব উদ্যোগ গ্রহণ করার জন্যে পারুল প্রকাশনীর সম্মাননীয় কর্ণধার শ্রদ্ধেয় শ্রী গৌরদাস সাহা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব এবং এই সময় উপযোগী এই উদ্যোগকে সফল করার জন্যে পারুল প্রকাশনীর পুরো পরিবারকে, পারুল প্রকাশনীর প্রতিটি সদস্যকে, পরিবারের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ক্লাসে ক্লাস 12-এর আগে দ্য আইজ হ্যাবিট নিয়ে আলোচনা হয়েছে। আজ আলোচনা করব তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়, তার পরেরই অধ্যায় স্ট্রং রুটস নিয়ে। আমি বলেছিলাম ডক্টর এপিজে আব্দুল কালাম একজন সফল ব্যক্তিত্ব। তার জীবন কাহিনী আমাদের প্রত্যেককে উদ্দীপিত করার জন্য, আমাদের প্রত্যেককে উৎসাহিত করার জন্য এক অদ্ভুত শক্তির সঞ্চার কিন্তু আমাদের মধ্যে হয় যখনই আমরা কালামের জীবন কাহিনী পড়ি, কিংবা কালামের এত উক্তি যা ভীষণই ইন্সপিরেশনাল। ইয়েস, হি ইজ নোন ফর হিজ ইন্সপিরেশনাল স্পিচেস। তার সম্পর্কে জানবো। স্ট্রং রুটস চ্যাপ্টারটাই পুরোটাই ডক্টর এপিজে আব্দুল কালামকে নিয়েই। তার আত্মজীবনী উইংস অফ ফায়ার, তার প্রথম অধ্যায় স্ট্রং রুটস। তবে কালাম সম্পর্কে একটু বাড়তি কথা আমি বলবো। কালাম, যার পুরো নাম আবুল ফকির জৈনুলউদ্দিন আব্দুল কালাম, popularly known as Dr. APJ Abdul Kalam, was a great administrator, was a great Indian scientist, an ideal person whom we follow every time, every day, everywhere. তো তার সম্পর্কে বলতে গেলে প্রথমেই ডক্টর এপিজে আব্দুল কালাম, যার জন্ম তোমাদের জানিয়ে রাখি 15ই অক্টোবর 1931। ডক্টর এপিজে আব্দুল কালামের জন্ম রামেশ্বরমে একটি তামিল পরিবারে। জন্মের তারিখটা এই কারণেই বললাম তোমাদের 15ই অক্টোবর। এর বিশেষ গুরুত্ব রাখে আমাদের কাছে, কারণ এই 15ই অক্টোবর কিন্তু বিশেষভাবে উদযাপিত হয় ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসেবে। ইউনাইটেড নেশন এর স্বীকৃতি দিয়েছে। তার মানে আমরা বুঝতেই পারছি ভারতের এক বড় গৌরব, এক গৌরবোজ্জ্বল অধ্যায় কিন্তু এই কালামকে কেন্দ্র করে। এবং এই কালামের সম্পর্কে বলতে গিয়ে স্ট্রং রুটসে জানবই আমরা তার বাবা জৈনুলউদ্দিন, তার মা আশিয়াম্মা। জৈনুলউদ্দিন সম্পর্কে তোমাদের বলেছিলাম, যিনি, তার একটি নৌকা ছিল, হি ওন্ড আ বোট। সেই নৌকা চালিয়ে কিন্তু তার সংসার গুজরাতেন এবং সেই সংসার চালানোর কাজে সহযোগিতা করতে গিয়ে শৈশব থেকেই কাজ করতে হয় ডক্টর এপিজে আব্দুল কালামকে। তখনকার সেই অজ্ঞাত পরিচয় কালাম কিন্তু নৌকা চালানোর পাশাপাশি খবরের কাগজ বিলি করে, ইয়েস, হি ডিস্ট্রিবিউটেড নিউজ পেপার্স টু এইড হিজ ফ্যামিলি ইনকাম। সেই অজ্ঞাত পরিচয় বালক আজ আমাদের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, আজ আমাদের 11তম প্রেসিডেন্ট ভারতবর্ষের। তাকে আমরা বিশেষভাবে কিন্তু স্মরণ করি 15ই অক্টোবরে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসেবে। তার একেবারেই প্রথম কথা বলতে গেলেই তার পড়াশোনা একেবারে এই মধ্যবিত্ত পরিবার থেকে। আফটার কমপ্লিটিং হিজ গ্র্যাজুয়েশন ইন ফিজিক্স, তারপর কিন্তু তিনি শুরু করেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম MIT, মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপর তার DRDO-তে জয়েন করা। হি জয়েন DRDO অ্যান্ড দেন হি জয়েন্ট ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারপর তার প্রচুর সম্মান, প্রচুর অনার, প্রচুর প্রাইজেস, প্রচুর অ্যাওয়ার্ড। হি রিসিভড মেনি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস।
Padma Bhushan, Padma Vibhushan, and then the highest civilian award of India, ভারত রত্ন উপাধিতেও কিন্তু এই পুরস্কারেও কিন্তু তিনি সম্মানিত হন। এবং তার বিখ্যাত কিছু বই, হিজ ফেমাস বুকস ইনক্লুড ইন্ডিয়া 2020, উইংস অফ ফায়ার। তিনি বেশ লেখালেখিও কিন্তু করতেন এবং তার ইন্সপিরেশনাল স্পিচেস যা বললাম সেগুলো তো আমাদের সবসময় অনুপ্রাণিত করে, হাজার হাজার কথা। এবং তার মধ্যে থেকে একটি কথা তোমাদের বলবো যে তার যে সফলতার মন্ত্র, যে মন্ত্র তোমাদের শোনাবো অবশ্যই, এপিজে আব্দুল কালাম এই মধ্যবিত্ত পরিবার থেকে যে সফল হলেন, তার সেই মন্ত্র যখন তার এক ছাত্রী তাকে জিজ্ঞেস করেন যে কিভাবে আমরা সফল হতে পারি, এর মন্ত্র কি, আপনি এত বড় সফল ব্যক্তিত্ব কিভাবে হলেন, তিনি বলেছিলেন 5টি কথা বলবো তোমরা মনে রেখো। একেবারেই সেই কালামের 5টি কথা তোমাদের উদ্দেশ্যে বলছি। প্রতিদিন সকালবেলায় কিন্তু এই 5টি কথা বলতে হবে ঘুম থেকে উঠে। ইয়েস, দ্য ফার্স্ট ওয়ান ইজ আই এম দ্য বেস্ট, আমি সবচেয়ে সেরা। আই এম ডুইং ইট, আমি করি এটা। গড ইজ অলওয়েজ উইথ মি, ঈশ্বর আমার সাথে আছেন সব সময়। আই এম আ উইনার, আমি সব কিছুতে বিজয় লাভ করি। অ্যান্ড টুডে ইজ মাই ডে। প্রতিদিন এই 5টি মন্ত্র, ইয়েস আই এম দ্য বেস্ট, আই এম ডুইং ইট, গড ইজ অলওয়েজ উইথ মি, আই এম আ উইনার, টুডে ইজ মাই ডে। সূর্যকে দেখে যেমন মনে হয় জল করে, সূর্যের মতন কিন্তু ওরকম জল করতে হলে আমাদেরও পুড়তে হবে সূর্যের মতন। ডক্টর এপিজে আব্দুল কালাম এই কথাও বলেছেন। তো যাই হোক, এরকম হাজার হাজার কথা আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা রয়েছে আমার সাথে, ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আলোচনা করব। একেবারে স্ট্রং রুটসে চলে যাচ্ছি। তার আগে কিছু জানিয়ে রাখি, আমাকে কিছু প্রশ্ন কিন্তু স্টুডেন্টস করেছে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে, পারুল প্রকাশনীর হোয়াটসঅ্যাপে এই মেসেজগুলো করা হয়েছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের ইতিমধ্যেই তোমরা অবগত। আমায় প্রশ্ন করেছে সুনন্দা সিংহ মিলনপল্লী উচ্চ বিদ্যালয় থেকে, নিমাই সরকার মিলনপল্লী উচ্চ বিদ্যালয় থেকে, প্রশ্ন করেছে পুষ্পিতা রায় সেন্ট ইগনিশাস স্কুল মজলিশপুর থেকে, পায়েল সিংহ সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাই স্কুল থেকে। তারা জানতে চেয়েছে, সুনন্দা সিংহ, নিমাই সরকার জানতে চেয়েছে স্পিরিচুয়ালিটি নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে। অবশ্যই বোঝাবো, এই জায়গাটা খুব স্ট্রং জায়গা, আমি তোমাদের বোঝাবো, আমার পড়ার মধ্যে দিয়ে ফলো করো, তোমাদের বলছি। পুষ্পিতা রায় সেন্ট ইগনিশাস থেকে সে শর্ট কোশ্চেন চেয়েছে কিছু। আমি আমার ক্লাসের শেষে আমি এই ফেসবুক পেজে, পারুল প্রকাশনীর ফেসবুক পেজে আপলোড করে দেবো শর্ট কোশ্চেন, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে পায়েল সিংহ, সোনাপুরহাট এমজি হাই স্কুলের ছাত্রী। তোমাকেও বলছি, শুধুমাত্র পায়েলকে নয় সকলকে বলছি, কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো আমি এই ক্লাসের পরেই কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলবো। মাত্র 5টি প্রশ্ন তোমাদের আজ জানাবো, যেগুলো পড়লে স্ট্রং রুটসের যে কোনো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব। তবে তার আগে চলো টেক্সটটাকে শেষ করে নিই। একমাত্র শর্টকাট পদ্ধতি কিন্তু আমাদের টেক্সট খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে ভালো নাম্বার করার জন্য। এখানে 9 নাম্বার আমি দুপুরেই বুঝিয়েছি, আর আমি বলছি না, এমসিকিউ, এসএকিউ এবং ব্রড প্রশ্ন কিন্তু 9 নাম্বার এই চ্যাপ্টার থেকে কভার করবে। সুতরাং তার শর্টকাট পদ্ধতি যদি নাম্বার পেতে যাও, তাহলে একটাই উপায়, সেটা হলো এই টেক্সট কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। দ্যাটস অল। স্ট্রং রুটস ডক্টর এপিজে আব্দুল কালামের, আমি একেবারে টেক্সটে চলে যাচ্ছি। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট, একেবারেই এটি উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, যেটি উইংস অফ ফায়ার, সেই উইংস অফ ফায়ারের যে আত্মজীবনী উইংস অফ ফায়ার, তার প্রথম অধ্যায় কিন্তু স্ট্রং রুটস। এবং কি বলে সেই স্ট্রং রুটস? স্ট্রং রুটস ডিলস উইথ দ্য চাইল্ডহুড অফ কালাম অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। তার আধ্যাত্মিক যে বিকাশ, সেই বিকাশ কিন্তু এখানে চর্চা করেছেন তিনি, তার আধ্যাত্মিকতার যে উন্মেষ হয়েছে, এবং তার পাশাপাশি তার যে শৈশবকাল সেটিও আমরা জানবো, কিভাবে তার ছোটবেলা কেটেছে, তারপর কিভাবে এত সফল। চলো তাহলে টেক্সটে আমরা চলে যাচ্ছি। একেবারে টেক্সট বই তোমাদের সামনে খোলা আছে আমি নিশ্চিত। প্রথম লাইন থেকে একেবারে, I was born into a middle class Tamil family. আমি জন্মগ্রহণ করেছিলাম একটি তামিল পরিবারে, মধ্যবিত্ত, একেবারে তামিল পরিবারে, মধ্যবিত্ত ক্লাস, একেবারে মিডল ক্লাস তামিল ফ্যামিলি, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। আইল্যান্ড অর্থাৎ দ্বীপ শহর, রামেশ্বরমের একটি দ্বীপ শহরে, ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। তোমাদের বলে রাখি, মাদ্রাস স্টেট আর্স্টওয়াইল, এখন নেই, পূর্বতন অর্থাৎ তৎকালীন বা সেই সময়কার যে মাদ্রাস স্টেট, সেই মাদ্রাস স্টেটের যে অধীন রামেশ্বরম, সেই দ্বীপ শহরে কিন্তু আমার জন্ম, একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। আমি অর্থাৎ আই রেফার্স টু কালাম, কালামের উদ্দেশ্যেই এগুলো কথা সব। মাই ফাদার জয়নুল আবদিন, আমার বাবা, যার নাম জয়নুল উদ্দিন, অর্থাৎ কালামের বাবা। কালামের পুরো নাম আগেই বললাম, আবুল ফকির জয়নুলউদ্দিন আব্দুল কালাম, আমাদের কাছে পরিচিত ডক্টর এপিজে আব্দুল কালাম সম্পর্কে। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তার না ছিল প্রচুর প্রথাগত শিক্ষা, না ছিল প্রচুর অর্থ। তার না টাকা পয়সা ছিল, না তার কোনো পুঁথিগত শিক্ষা। ফর্মাল এডুকেশন মিনস
যেগুলো আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্রহণ করি, সেরকম শিক্ষা কিন্তু জলিলউদ্দিনের ছিল না। সেরকমই একজন মানুষ, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত প্রতিকূলতা থাকা সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইনেট উইজডম। তার কিন্তু এই প্রতিকূলতাগুলো ছিল। জলিলউদ্দিনের এই সংসার চালানোর ক্ষেত্রে তার কিন্তু পুঁথিগত শিক্ষা নেই, প্রচুর অর্থ নেই, এবং সেটার পাশাপাশি তা না থাকা সত্ত্বেও তিনি কিন্তু কি করেছেন, তার মধ্যে একটি সহজাত জ্ঞান তার কিন্তু ছিল, গ্রেট ইনেট উইজডম। আমি এখানে তোমাদের বলবো ইনেট উইজডম অর্থাৎ সহজাত, যেটা আমরা জন্মের সাথে সাথেই কিন্তু তার মধ্যে ছিল। ভালো উপদেশ দেওয়া, ভালো জ্ঞান দেওয়ার ক্ষমতা কিন্তু জলিলউদ্দিনের ছিল। অ্যান্ড আ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং একটি খুব উদার মানসিকতার মানুষ ছিলেন কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা জলিলউদ্দিন। অর্থাৎ এই যে স্ট্রং রুটস, এইবার তোমাদেরকে বোঝাই এই টাইটেলটি, শক্ত শেকড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো টাইটেলটি, স্ট্রং রুটস অর্থাৎ শক্ত শেকড়। এই শক্ত শেকড় কি বোঝায়? অর্থাৎ একটি গাছের কিন্তু শক্তিস্থল যদি আমরা বিচার করি, হোয়াট ইজ দ্য সোর্স অফ আ ট্রি, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ আ ট্রি, একটি গাছের সোর্স কিন্তু, উৎসস্থল, শক্তিস্থল কিন্তু একটি শেকড়। অর্থাৎ শেকড় যদি মজবুত হয় তাহলে গাছও কিন্তু মজবুত হবে। ঠিক তেমনি করে এখানে তিনি স্ট্রং রুটস বলতে হি ইজ পেইং রেসপেক্ট টু হিজ প্যারেন্টস, তিনি তার যে অভিভাবক, তার বাবা বা মা, তার প্রতি তার সম্মান কিন্তু এখানে জ্ঞাপন করছেন। যে আমার শেকড় যদি শক্ত না হয়, আমার বাবা মা যদি আমাকে একটা ভালো শৈশব উপহার না দিতেন, ইয়েস ইট ইজ সিকিউরড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, একেবারেই বস্তুগত দিক থেকে এবং আবেগগত দিক থেকে যদি এটি সুরক্ষিত না হতো আমার জীবন, তাহলে আজ আমি এত বড় হতেই পারতাম না। সুতরাং প্রথমে শেকড়কে দেখতে হবে, অর্থাৎ শক্ত শেকড়ের প্রয়োজন রয়েছে। আমরা এত বড় হচ্ছি কিন্তু আমাদের এই বড় হওয়ার পেছনে, আমাদের সফল হওয়ার পেছনে প্রতিটি মুহূর্তে কিন্তু অবদান আমাদের বাবা মায়ের। এবং সেই জায়গাটায় এপিজে আব্দুল কালাম স্বীকার করতে ভুল করেননি যে আমার এত বড় হওয়ার পেছনে মূল অবদান কিন্তু আমার বাবা মায়ের। স্ট্রং রুটস এই অর্থে, অর্থাৎ স্ট্রং রুটস কিন্তু তার বাবা মাকেই বোঝাচ্ছে, শক্ত শেকড়। তো এখানে দেখো, তাহলে বাবা মার কিন্তু, বাবার খুব পুঁথিগত শিক্ষা নেই, প্রচুর টাকা নেই, তাহলে কি লাগে একটি ছেলেকে বা মেয়েকে ভালো মানুষ করতে, তার সফলতার চরম পর্যায়ে পৌঁছতে? হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, আশিয়া মা। এবং এখানে বলতে হবে আমার কিন্তু মা ছিল, যিনি তার একেবারে প্রকৃত সঙ্গিনী ছিলেন, আশিয়া মা, যার কথা আমি বলবো। কালামের মায়ের নাম এখানে আমরা পেয়ে গেলাম, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন। কালামের মায়ের নাম কি? আশিয়া মা। কালামের বাবা জলিলউদ্দিন, তার কোথায় জন্ম? রামেশ্বরমের একটি মধ্যবিত্ত পরিবারে। প্রতিটি লাইনে কিন্তু প্রশ্ন আছে, একটু ভালো করে লাইনগুলোকে পড়ো। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। আমার ঠিক মনে পড়ছে না, ডু নট রিকল, রিকল অর্থাৎ মনে পড়া। আমি ঠিক স্মরণ করতে পারছি না যে কতজন মানুষ ঠিক আমাদের বাড়িতে আসতেন এবং আমার মা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেন। কোন অর্থে? আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। লাইনটা একটু বড়, আমি ভেঙে বলছি। দেখো, আমাদের বাড়ির যে পরিবারের সদস্য, তাদের যদি সংখ্যা একত্রে করি, তাহলে যে সংখ্যা দাঁড়াবে তার থেকে বেশি সংখ্যার মানুষ কিন্তু আমাদের বাড়িতে এসে প্রতিদিন খাওয়া দাওয়া করতেন। তার মানে বুঝতেই পারছো, নিজের অর্থ উপার্জনের ক্ষেত্রে কোথাও প্রতিকূলতা থাকলেও জলিলউদ্দিন এবং আশিয়া আম্মা অর্থাৎ তার বাবা মা কিন্তু কোথাও দরিদ্র মানুষকে খাওয়ানোর জন্য কখনো সেই ক্ষেত্রে কিন্তু কৃপণতা করেননি। এই ক্ষেত্রেই বোঝার আছে তার বাবা মা কিন্তু ভীষণ উদার, এবং সেটি তার ছেলের মধ্যেও গিয়ে পৌঁছেছে। মাই প্যারেন্টস, পরের প্যারাগ্রাফে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু আমায় তাড়াতাড়ি পড়াতে হবে কারণ সময়টা খুব কম, আমি চেষ্টা করবো এই চ্যাপ্টারটিকে শেষ করার। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মা কিন্তু, আশেপাশের যে লোকজন ছিল, লোকাল পিপল, তারা কিন্তু ভীষণভাবে সম্মান করতেন আমার বাবা মাকে, তাদের এই আদর্শ চরিত্রের জন্যে। মাই মাদার লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আর আমার মায়ের যে বংশ, সেটা কিন্তু সম্ভ্রান্ত বংশ। লিনেজ অর্থাৎ ফ্যামিলি লাইন বলা যেতে পারে, যে বংশ পরম্পরা, সেটি কিন্তু একেবারেই সম্ভ্রান্ত। উইথ মোর ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড অর্থাৎ এমিনেন্ট, সম্ভ্রান্ত, বিখ্যাত, ভালো। কেন, কোন অর্থে? ওয়ান অফ হার ফোর বিয়ার্স, কারণ আমার মায়ের কোনো এক পূর্বপুরুষ, ফোর বিয়ার্স অর্থাৎ পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। এখানে প্রশ্ন আসে কিন্তু এসছে এর আগে, যে তার মায়ের কোনো এক বংশের পূর্বপুরুষ, তাকে কিন্তু ব্রিটিশরা বাহাদুর সম্মানে সম্মানিত করেন। অর্থাৎ তার মায়ের বংশ সেই অর্থে কিন্তু ভীষণভাবেই একটি সম্ভ্রান্ত বংশ বলা যায়। ব্রিটিশদের দ্বারা কোন উপাধি স্বীকৃতি লাভ করেন? সেটি হচ্ছে বাহাদুর। এমসিকিউতে এসেছিল, শর্ট কোশ্চেনেও থাকে। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক সন্তানের একজন। একেবারে খুব সাদামাটা বাক্যগুলোর মধ্যে দিয়ে কিন্তু কালাম তার শৈশবের কথা আমাদের সামনে তুলে ধরেছেন। আ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস,
আমি অনেক সন্তানের মধ্যে একজন ছিলাম এবং একটি শর্ট বয় অর্থাৎ বেটে খাটো একটি ছেলে উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস এবং একেবারেই কিন্তু আনডিস্টিংগুইশড অর্থাৎ খুব একটা ভালো দেখতে নয়, নট অ্যাট্রাক্টিভ, খুব একটা কিন্তু আকর্ষণীয় আমি দেখতে ছিলাম না। আমরা যারা ভাবি উই মাস্ট বি ভেরি হ্যান্ডসাম, আমাদের দেখতে কিন্তু প্রকৃত সুন্দর হতে হবে, না হলে কিন্তু আমরা অতটা কিন্তু আমাদের ব্যক্তিত্বের বিকাশ লাভ করবে না, সেই অর্থে কিন্তু শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস আমার একটি ছোট্টখাট্ট চেহারা ছিল এবং আমি অতটা আকর্ষণীয় ছিলাম না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু সেই অর্থে আমার বাবা মা কিন্তু লম্বা ছিল, বেশ হ্যান্ডসাম ছিল, দেখতে খুব ভালো ছিল। সেই অর্থে আমার চেহারা যদি তোমরা দেখো, একেবারে অকপটে স্বীকার করছেন কালাম যে আমি দেখতে কিন্তু অতটাও ভালো নই, বেটে খাটো ছেলে এবং দেখতেও খুব একটা আকর্ষণীয় নই। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা থাকতাম আমাদের পৈতৃক বাড়িতে। অ্যানসেস্ট্রাল অর্থাৎ পৈতৃক বাড়ি, আমাদের পৈতৃক বাড়িতে আমরা থাকতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, মিডল অফ দ্য 19th সেঞ্চুরি অর্থাৎ 19 শতকের মাঝামাঝি, 1850 এরকম সময়টা ধরতে পারো তোমরা। সেই সময় কিন্তু এই বাড়িটি তৈরি হয়েছে। প্রশ্ন আসে হোয়েন ইট ওয়াজ বিল্ট, কখন এই বাড়িটি তৈরি করা হয়েছে? বাড়িটি কিন্তু তৈরি করা হয়েছে 19 শতকের মাঝামাঝি সময়। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা খুব সুন্দর বড় মোটামুটি একটি সুন্দর বাড়ি আর কি, খুব সুন্দর নয়, ফেয়ারলি আছে এখানে, মোটামুটি সেই অর্থে একটি বড় বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, সেই তো পুরোনো সময়কার বাড়ি, তাও হলেও তখন কিন্তু লাইমস্টোন অর্থাৎ চুনা পাথর, সাদা চুন এবং ব্রিক অর্থাৎ ইট দিয়ে সেই বাড়ি কিন্তু তৈরি ছিল। সেই বাড়িতে আমরা থাকতাম, অর্থাৎ সেই বাড়িটিও কিন্তু আমাদের মতনই সাধারণ একটা বাড়ি, খুব একটা বিশেষ কিছু নয়। আমি খুব সাধারণ মানের একটা পরিবারের ছেলে, বারবার তিনি কিন্তু সেটি বোঝাতে চাইছেন। আমার বাবা মা একেবারেই সাধারণ মানের, আমিও খুব সাধারণ মানের, দেখতেও খুব একটা ভালো নই। দো in spite of that, despite of these disadvantages, I became the missile man of this country. I became the 11th president of this country. I am very much well known for my inspirational speeches. I am an ideal person. আর কি মানে এত তার তার পদ্মভূষণ অ্যাওয়ার্ড, আই রিসিভড পদ্মবিভূষণ, আই রিসিভড ভারতরত্ন অ্যাওয়ার্ড, আর কি এত কিছু কিন্তু এই সাধারণ পরিবার থেকে হওয়া যায়। বারবার তোমাদের এই কথাটা কেন বলছি, ক্লাস 12 এই সিলেবাসে এই স্ট্রং রুটস চ্যাপ্টার ভীষণ উপকৃত আমাদের জন্য, কিন্তু ভীষণ উপযোগী আমি বলবো। কারণ আমরা স্টুডেন্ট, আমি তো এখনো পর্যন্ত প্রতিটি দিন ফলো করার চেষ্টা করি ডক্টর এপিজে আব্দুল কালামকে। তিনি আমার একেবারেই অন্যতম একটি ব্যক্তিত্ব পছন্দের। তো এই কথাগুলোর জন্যই কিন্তু আমাদের সফলতার দিকে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি, সাহস যোগায় আমাদের। তারপর দেখো, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, বাড়িটি কোথায় ছিল? এখানে প্রশ্ন আসে। রামেশ্বরমের যে মস্ক স্ট্রিট, সেই রামেশ্বরমের মস্ক স্ট্রিটে কিন্তু আমাদের বাড়ি ছিল। মাই অস্ট্রিয়ার ফাদার, আমার যে বাবা, অস্ট্রিয়ার শব্দটা একটু তোমরা নোট ডাউন করবে। অস্ট্রিয়ার অর্থাৎ সংযমী, খুব কন্ট্রোলড লাইফ লিড করেন, খুব একটা বিলাসিতা পছন্দ করেন না। মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, কমফোর্টস আরাম, লাক্সারিজ অর্থাৎ বিলাসিতা। আমার বাবা কিন্তু অতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো বিলাসিতা, স্বাচ্ছন্দ্য এগুলো পছন্দ করতেন না। তার মানে আমার বাবা কিন্তু কৃপণ সেটা বলছি না। হাউএভার অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর, কিন্তু যা প্রয়োজনীয় ছিল তার সব কিন্তু আমার বাবা আমাকে দিয়েছেন, আমাদের দিয়েছেন। ইন টার্মস অফ ফুড, যদি তোমরা বলো খাবার দাবার, কখনো খাবারের অভাব হয়নি, কিন্তু সেই অতিরিক্ত যে স্বাচ্ছন্দ্য সেটা কখনো দেননি, কিন্তু যেটুকু খাবার প্রয়োজন সেটুকু দিয়েছেন, কখনো আমরা অনাহারে ভুগিনি। মেডিসিন, ওষুধপত্র, অর ক্লোদিং, জামা কাপড়, যখন যা প্রয়োজন সেটুকু দিয়েছেন, কিন্তু অতিরিক্ত স্বাচ্ছন্দ্য কিন্তু তিনি কখনোই পছন্দ করেননি। ইনফ্যাক্ট আই উড সে, যাই হোক আমি বলবো যে আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। মাইন অর্থাৎ আমার যে চাইল্ডহুড ছিল, আমার যে শৈশব ছিল, সেটা কিন্তু ভীষণভাবে সিকিউর চাইল্ডহুড ছিল, অত্যন্ত সুরক্ষিত ছিল। মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগত দিক থেকে যদি বলো, যে কোনো জিনিস যা চাহিদা, যেটুকু প্রয়োজন, খাতা বই কলম ওষুধপত্র খাবার দাবার সব দিয়েছেন বাবা আমাকে। অ্যান্ড ইমোশনালি, আরেকটা দিক ভেরি মাচ ইম্পর্টেন্ট, হাসি কান্না দুঃখ মজা সব কিছু কিন্তু আমাদের এই দিক থেকে কখনো আমরা আবেগের দিক থেকে, ইমোশনের দিক থেকেও কিন্তু আমরা কখনো অভাব বোধ করিনি। আমার বাবার পুঁথিগত শিক্ষা না থাকতে পারে, প্রচুর অর্থ না থাকতে পারে, কিন্তু আমার বাবা আমাদের যে যত্ন নেওয়া, মনের দিক থেকে যদি কোনো কষ্ট না পাই কখনো, সেই দিক থেকেও কিন্তু তিনি অত্যন্ত যত্ন নিয়েছেন আমাদের প্রত্যেকের। তাহলে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড ইমোশনালি অ্যান্ড মেটেরিয়ালি। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি কিন্তু খাওয়া দাওয়া করতাম। I normally ate, এবার দেখো খাওয়া দাওয়া, পরের প্যারাতে চলে এসেছেন কি খাওয়া দাওয়া করতেন। কালাম এমন কি মহান কিছু খাওয়া দাওয়া করতেন যার জন্য কিন্তু তিনি আজ এত মহান হয়েছেন। কি খাবার দাবার করতেন?
আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আমি রাত্রিবেলায় বা দিনের বেলায় যখনই হোক আমি আমার মায়ের সাথে বসতাম খেতে, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে কিন্তু আমি খাওয়া দাওয়া করতাম। শি উড, কার সাথে? আমার মায়ের সাথে। শি উড প্লেস আ বানানা লিফ বিফোর মি, তিনি কি করতেন, তিনি আমাদের সামনে একটি কলা পাতা পেতে দিতেন। দেখো কত সাধারণ, রান্নাঘরের মেঝেতে বসে কালাম খেতেন। যেই কালাম, তিনি একাদশতম প্রেসিডেন্ট হয়েছেন আমাদের ভারতবর্ষের, তিনি স্বীকার করতে কোথাও দ্বিধাবোধ করেননি যে আমার শৈশবকাল আমি ডাইনিং টেবিলে বসে খেয়েছি। না, আমি রান্নাঘরের মেঝেতে আমার মায়ের সাথে বসে খেয়েছি। কলা পাতায় আমাদেরকে খাবার দিতেন আমার মা। অন হুইচ শি দেন ল্যাডল রাইস, যেখানে আমার মা কি করতেন, ল্যাডেল, অর্থাৎ ল্যাডেল মানে সার্ডিনা ল্যাডেল, অর্থাৎ হাতাতে করে খাবার দিতেন, যে হাতাতে করে ভাত দিতেন। রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, অ্যারোমেটিক সাম্বার মানে অ্যারোমেটিক সুগন্ধিজনিত, সাম্বার অর্থাৎ সাউথ ইন্ডিয়ান এক ধরনের ডাল আর কি, তো সেই ডাল আমাদের দিতেন যেটা সুগন্ধিজনিত। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, এবং মায়ের তৈরি বাড়ির যে ঝাঁঝালো আচার সেটি সেই খাবারে থাকতো। শার্প অর্থাৎ ঝাঁঝালো। অ্যান্ড দ্য ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ডলপ অর্থাৎ অ্যান অ্যামাউন্ট অফ সামথিং, কিছুটা পরিমাণ তিনি কি করতেন, ফ্রেশ কোকোনাট চাটনি, আমাদের কিন্তু নারকেলের চাটনি, একবার সাউথ ইন্ডিয়ান যারা পছন্দ করেন যে খাবার ট্র্যাডিশনাল সেই খাবার, নারকেলের চাটনি আমাদের সামনে থাকতো। আমরা কলাপাতার উপরে বসে বাড়ি তৈরি আচার, ডাল, ভাত এইসব খেয়েই বড় হয়েছি। আমি প্রতিদিন খুব নামি দামি রেস্টুরেন্টে বিরিয়ানি খেয়ে বা সাউথ ইন্ডিয়ান ছাড়া চাইনিজ খেয়ে অন্য কিছু খেয়ে বড় হয়েছি। আমি তোমাদের মতন সাধারণ একটি বালক। তারপরের প্যারা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, আমি প্রশ্নেও থাকবে এর পরে যেটা অংশ, কমিউনাল হারমোনি, একেবারে সাম্প্রদায়িক যে সম্প্রীতির বার্তা, তিনি কিন্তু সেটিও তার শৈশবকালে যে চিহ্ন তিনি উপভোগ করেছেন সেটিও কিন্তু তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। দ্য শিবা টেম্পল, দেখো শিবের মন্দির, হুইচ মেড রামেশ্বরম, যে জায়গায় আমার জন্ম, আই ওয়াজ বর্ন ইন রামেশ্বরম, আইল্যান্ড টাউন অফ আস্ট্রয়েড মাদার্স স্টেট, সেই জায়গাটা কিন্তু রামেশ্বরম কিন্তু বিখ্যাত শিবের মন্দিরের জন্য, একটা বিখ্যাত শিবের মন্দির রয়েছে, সো ফেমাস টু পিলগ্রিমস, এবং সেটি বিশেষ করে বিখ্যাত টু দ্য পিলগ্রিমস, পিলগ্রিমস অর্থাৎ তীর্থযাত্রীদের জন্য। ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটি কিনা আমাদের বাড়ি থেকে কত দূর বলো তো, মাত্র 10 মিনিটের হাঁটা পথ। শিবের সেই বিখ্যাত মন্দির রামেশ্বরমের আমার বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ, বোঝার চেষ্টা করো, আমার বাড়ি মস্কি স্ট্রিটে, সেখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ আমার সেই শিবের মন্দির। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমার যে এলাকা ছিল সেটি কিন্তু প্রিডমিনেন্টলি অর্থাৎ মেইনলি, প্রধানত কি ছিল, মুসলিম এলাকা ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু লিভিং অ্যামিকেবলি, কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারের লোকও থাকতো অ্যামিকেবলি, অর্থাৎ অত্যন্ত ভ্রাতৃত্ববোধের সাথে, সৌহার্দ্যতার সাথে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে। হিন্দু মুসলিম বলে এখানে কোনো দ্বন্দ্ব হতে আমি দেখিনি। দেয়ার ইজ আ সাইন অফ কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এখানে কিন্তু আমরা খুঁজে পাই রামেশ্বরের মধ্যে দিয়ে। দেয়ার মুসলিম নেবার্স, হিন্দুরা মুসলিম প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকতো, যদিও তারা সংখ্যায় কম ছিল এবং মুসলিম অধ্যুষিত এলাকায় ছিল সেটি। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, এই দেখো একেবারে সেই এলাকাতে কিন্তু একটি কি ছিল জানো তো, একটা বড় মসজিদ ছিল, ঠিক শিবের মন্দির আবার তার পাশাপাশি একটা বড় মসজিদ। where my father would take me for evening prayers, যেখানে আমার বাবা প্রতিদিন সান্ধ্যকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন, প্রতিদিন আমায় সেই মসজিদে নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্টেড, ফেইন্টেস্ট অর্থাৎ একেবারে স্লাইটেস্ট, ন্যূনতম আইডিয়াও নেই, আমার কোনো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই যে সেই যে প্রার্থনা করা হতো তার অর্থ কি, কারণ মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড সেগুলো আরবি ভাষায় উচ্চারণ করা হতো, আমার মাথা মুন্ডু কিছু আমি বুঝতাম না, কিন্তু বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম, আমি নিশ্চিত ছিলাম যে দ্যাট দে রিচড গড, সেগুলো পৌঁছেছে কোথায়, ঠিক ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। কালামের মধ্যে কিন্তু এই স্পিরিচুয়াল ব্যাপারটার উন্মেষ কিন্তু তার বাবা ঘটিয়ে দিয়েছিলেন। when my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা সেই মসজিদ থেকে বেরিয়ে আসতেন, দেখো কি ইন্টারেস্টিং এই জায়গাটা, যখন মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন প্রার্থনা শেষ করে, আমি তার বাবার হাত ধরে থাকতাম, ওয়েটিং ফর হিম, people of different religions would be sitting outside waiting for him, people of different religions, বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী মানুষ সেখানে কিন্তু বাইরে অপেক্ষা করতেন আমার বাবার জন্য অনেকক্ষণ ধরে, যে কখন তিনি বেরিয়ে আসবেন। কেন? মেনি অফ দেম অফার বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকেই তারা কি করতেন, একটা বাটিতে করে জল ভরে নিয়ে আসতেন এবং আমার বাবার দিকে এগিয়ে দিতেন। হু ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, এবং ছোটবেলায় আমি দেখতাম কিভাবে আমার বাবা আঙুলের অগ্রভাগ, ডিপ অর্থাৎ সামনের আঙুলের অগ্রভাগ, বোলস মানে বাটি, জল ভর্তি সেই বাটি নিয়ে তারা কিন্তু এগিয়ে দিতেন আমার বাবার দিকে, এবং আমার বাবা আঙুলের অগ্রভাগ সেই জলের মধ্যে একটু স্পর্শ করে দিতেন, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করতেন, একটা কিছু বলতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস,
এবং এই জলটি তারপর তারা বাড়িতে নিয়ে যেতেন ফর ইনভ্যালিডস, আছে এখানে একটি শব্দ ইনভ্যালিডস অর্থাৎ ডিসেবলড, পঙ্গু বা অসুস্থ মানুষ, তাদের জন্য সেই মানুষেরা বিভিন্ন ধর্মাবলম্বী, মসজিদের বাইরে কিন্তু শুধুমাত্র মুসলিমরা নয়, হিন্দু মুসলিম প্রত্যেকে অপেক্ষা করতেন তাদের নিজেদের সেই জল বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার মনে পড়ে সেই মানুষগুলো আবার আমার বাড়িতে আসতেন টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর, তারা আরোগ্য লাভ করার পর, তাদের যাদের জন্য সেই জল নিয়ে যেতেন তাদের শুশ্রূষা লাভ করার পর তারা আবার আমার বাড়িতে আসতেন কি করার জন্য? ধন্যবাদ জানানোর জন্য আমার বাবাকে, যে আপনার জন্য তারা অসুস্থ থেকে সুস্থ হয়ে গেছে। ফাদার অলওয়েজ স্মাইল, আমার বাবা কি করতো? আমার বাবা কিন্তু হেসে উঠতেন যে আমায় ধন্যবাদ জানাতে এসছেন, না না এর কোনো প্রয়োজন নেই, অ্যান্ড আস্ক দেম, এবং তিনি বলতেন কতটা উদার দেখো, টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, সেই করুণাময় দয়াময় আল্লাহকে ধন্যবাদ জানাও, আমি কে এই তোমাদের উপকৃত করার জন্য, আমি তো শুধুমাত্র একটা মাধ্যম। ধন্যবাদ যদি জানাতে হয় আল্লাহ দ্য মার্সিফুলকে ধন্যবাদ জানাও। অর্থাৎ কমিউনাল হারমোনি কিন্তু আমরা এখানে দেখতে পেলাম, হিন্দু মুসলিমরা একসাথে সেখানে থাকছেন। তার পরের প্যারাতেও কিন্তু তার নিদর্শন রয়েছে, দেখো দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, একেবারেই সেই রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত পক্ষী, এখানে উচ্চারণটা ইংলিশ আগে করিনি, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ পক্ষী লক্ষণ শাস্ত্রী, রামেশ্বরমের যে মন্দির, যে শিবের মন্দিরের কথা তোমাদের বললাম, সেই মন্দিরের যে প্রধান পুরোহিত, সেই প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, এটা কিন্তু প্রশ্নে আসে শর্ট কোশ্চেনে, যে হু ইজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, PL শাস্ত্রী অর পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। কি অদ্ভুত বিষয় দেখো, আমার বাবা যিনি কিনা একজন পায়াস মুসলিম, হু ইজ আ প্র্যাকটিসিং মুসলিম, তার বন্ধু কিনা, ভেরি ক্লোজ ফ্রেন্ড, তার ক্লোজ ফ্রেন্ড কিনা সেই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, সেই মন্দিরের প্রধান পুরোহিত। কি করে সম্ভব? অবশ্যই সম্ভব, ইট ইজ রামেশ্বরম। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু ম্যান। আমার দেখো এখানে ভিভিড আছে, ভিভিড অর্থাৎ স্বচ্ছ, মেমোরিজ অর্থাৎ স্মৃতি, আমার যত স্মৃতি থেকে যত মনে পড়ছে কথা ছোটবেলার, তার মধ্যে একটা আমার মনে পড়ছে বিশেষভাবে, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার সেই শৈশবের, একেবারেই শৈশবের প্রাককালের কথা বলছি, তখনকার যে সময়, ইজ অফ দ্য টু ম্যান, সেই সময়ের একটা কথা মনে পড়ছে, দুজন ব্যক্তি, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, এই দুজন মানুষ তারা তাদের সেই ট্র্যাডিশনাল, একেবারে ট্র্যাডিশনাল মানে কনভেনশনাল, যে আমরা প্রচলিত যে পোশাক, সেই পোশাকে কিন্তু তাদেরকে দেখেছি, তারা কি করতেন? ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেন। কারা? সেই শিবা টেম্পলের যে প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এবং আমার বাবা জনিলউদ্দিন, যিনি একজন পায়াস মুসলিম, তিনিও কিন্তু দুজনে মিলে তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। হিন্দু এবং মুসলিমদের যে আধ্যাত্মিক আলোচনা, তা কিন্তু তাদের সঙ্গে হতো, সেটা আমার মনে আছে। কি করে সেটা সম্ভব? ইয়েস, ইট ইজ দ্য সাইন অফ কমিউনাল হারমোনি, সম্ভব ছিল। When I was old enough to ask questions, যখন আমি একটু বড় হলাম প্রশ্ন করার মতন, I asked my father about the relevance of prayer. এখানে দাগাবে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ব্রড প্রশ্ন হয়, যে এই প্রার্থনা যে আপনি আমাকে করাতে নিয়ে যান প্রতিদিন, বাবা আমি একটা প্রশ্ন আছে আমার উত্তর দেবে, অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, এই যে প্রার্থনা করি এর প্রাসঙ্গিকতা কি, এর রিলিভেন্সটা কি, কেন করি? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা কি, এটা প্রশ্ন আসে, যে হোয়াট ইজ দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, বা এই বাবা প্রেয়ার সম্বন্ধে কি বলেছিলেন কালামকে। আমি আসছি পরের প্রশ্নগুলোতে। তো এখানে তিনি উত্তর দিলেন, দেখো, মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ইজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনার কিন্তু কোনো রহস্য নেই। আমরা যেটা ভাবি যে প্রার্থনা করলাম আর রাতারাতি সব সমস্যা দূর হয়ে গেল, এরূপ নয়। তাহলে কেন করি? রেদার, বরং প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, স্পিরিট অর্থাৎ সোল, কমিউনিয়ন অর্থাৎ সংযোগ, আমাদের আত্মা, স্পিরিট মানে আমাদের মন, আমাদের আত্মা, আমাদের আত্মার সঙ্গে কিন্তু কি হয়, প্রতিটি মানুষের আত্মার সাথে আত্মার একটা আত্মিক বন্ধন তৈরি হয়। কিসের দ্বারা? এই প্রার্থনার মধ্যে দিয়ে। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেইড, তিনি বললেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি কি হও, তোমার যে বডি, তোমার যে দেহ, সেখান থেকে তুমি এক্সিট করো, তুমি বেরিয়ে আসো সেখান থেকে। তুমি প্রার্থনা করাকালীন তুমি কিন্তু নিজের দেহের মধ্যে সীমাবদ্ধ থাকো না, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, এবং এই কসমস অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ তুমি কিন্তু হয়ে যাও। হুইচ নোজ, এবং যখন তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশতে পরিণত হও, হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, যে কোনো তফাৎ বোঝে না, ডিভিশন অর্থাৎ তফাৎ, ডিভিশন অফ ওয়েলথ অর্থাৎ কার কত টাকা পয়সা আছে, এজ, কে কত বড় কে কত ছোট, কার কি কাস্ট, কার কি বর্ণ, কার কি জাতি,
অর ক্রিড, অর্থাৎ কার কি মতাদর্শ, কার কি ধর্ম, কে হিন্দু, কে শিখ, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, কোনো আসে যায় না তাতে। যখন আমরা প্রার্থনা করি আমরা কিন্তু কি হয়, উই বিকাম দ্য পার্ট অফ দিস গ্রেট কসমস, এবং আমরা কি হয় তখন উই ফরগেট অল কাইন্ডস অফ ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট আর ক্রিড, সব কিছু ভুলে যাই। দিস ইজ দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। এটাই হচ্ছে আমাদের প্রার্থনার প্রাসঙ্গিকতা। তারপরে দেখো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। এরপর আধ্যাত্মিকতার যে বিষয়টি, যিনি একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল, আমি তাকে তো বটেই, তোমাদেরকে বলবো এই জায়গাটা একটু কঠিন, তোমরা সেখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি সহজ ভাষায় চেষ্টা করছি বোঝানোর। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, কমপ্লেক্স অর্থাৎ জটিল, স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক, কনসেপ্ট অর্থাৎ মতাদর্শ বা ধারণা, ইন ভেরি সিম্পল, খুব সহজভাবে, ডাউন টু আর্থ তামিল, ডাউন টু আর্থ মানে একদম মাটির মতন একেবারে সাধারণভাবে কিন্তু তিনি কি করতেন, আমাদের এই ডাউন টু আর্থ তামিল, এই যে কথাগুলো আরবি ভাষায় যে মন্ত্র উচ্চারণ হচ্ছে, যে নামাজ পড়া হচ্ছে, যে প্রার্থনা করা হচ্ছে, সেগুলো তো মাথা মুন্ডু আমরা কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার বাবা কিন্তু সেগুলোকে খুব সাধারণ তামিল ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিতে পারতেন। এখানেই কিন্তু তোমাকে বুঝতে হবে যে প্রথমেই কিন্তু তিনি বলেছেন, মাই ফাদার জেনালুদ্দিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, কোনো পুঁথিগত শিক্ষা নেই, অথচ তিনি কিন্তু এই কোরআনের ভাষা একের পর এক, সেই কোরআনের ভাষা সহজভাবে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারতেন। কি অসাধারণ ক্ষমতা তার ছিল। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, কারো একটি ওই নির্দিষ্ট সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজস্ব স্থানে, ইন হোয়াট হি স্পেসিফিক, ইন হোয়াট হি রিয়ালি ইজ, সরি, সে যেই হোক না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং সে যেখানেই পৌঁছক না কেন, গুড অর ব্যাড, সে ভালো হোক আর খারাপ, আমরা যে যা যেখানে আছি, যে অবস্থায় আছি, ভালো হই বা খারাপ, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। আমি একটু ভেঙে বলছি, প্রত্যেকটি মানুষ আমরা কিন্তু স্পেসিফিক এলিমেন্ট, স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট, এলিমেন্ট অর্থাৎ উপাদান, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, ম্যানিফেস্ট অর্থাৎ প্রকাশিত, এক্সপ্রেসড, ডিভাইন বিং অর্থাৎ ঐশ্বরিক শক্তি। আমরা প্রত্যেকে কি জানো তো, আমরা নিজেকে যে যতই বড় মনে করি না কেন, যে যতই নিজেকে হতাশ ভাবি না কেন, হতাশার শিকার আমরা হই না কেন, আমাদের কিন্তু এটা বোঝার আছে যে আমরা প্রত্যেকে কিন্তু একটা ঐশ্বরিক সত্তার উপাদান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপাদান আমরা প্রত্যেকে। তাহলে সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, তাহলে কেন ভয় পাচ্ছ? দেখো কতটা শক্তি সঞ্চার করে আমাদের এই লাইনটি। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ, কেন ভয় পাও? ডিফিকাল্টিস অর্থাৎ অসুবিধা যখন হয় তখন ভয় পাও কেন? সাফারিং, যখন যন্ত্রণা আসে, যখন পেইন আসে তখন ভয় পাচ্ছ কেন? অ্যান্ড প্রবলেমস, যখন সমস্যা তৈরি হয়, জীবন মানেই সমস্যা, যখনই সমস্যা আসছে ভয় পাচ্ছ কেন? মনে করবে তুমিও এই ঐশ্বরিক সত্তার একটি উপাদান, আমিও এই ঐশ্বরিক শক্তির একটি উপাদান, প্রত্যেকেই কিন্তু এই ঐশ্বরিক সত্তার নজরে রয়েছি, অর্থাৎ আমাদের কখনো হতাশ হলে হবে না, বরং সো হোয়াই হোয়েন দ্য ট্রাবলস কাম, যখন তোমার কাছে সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিং, যখন তোমার সমস্যা তৈরি হবে, যখন তোমার জীবনে প্রবলেম আসবে, তখন তার কানেকশন, তখন তার উৎস বোঝার চেষ্টা করো, তার সোর্স বোঝার চেষ্টা করো, তার প্রাসঙ্গিকতা কি, কেন এসছে তোমার জীবনে সমস্যা, সেটাকে খুঁজে বার করো, বরং ভয় না পেয়ে। হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, হোয়াই বি অ্যাফ্রেড অফ প্রবলেমস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সোর্স অফ ইউর প্রবলেমস। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, একটি বিখ্যাত লাইন, একটি বিখ্যাত উক্তি। অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূল অবস্থা, খারাপ অবস্থা, অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস, অপরচুনিটিস অর্থাৎ সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন অর্থাৎ আত্মসমীক্ষা। যখনই তোমার জীবনে কঠিন সময় আসবে তখনই সেটাকে মনে করবে আমাদের জীবনের একটি সুযোগ, এই কঠিন সময় একটি সুযোগ। কিসের সুযোগ? আত্মসমীক্ষার। ইন্ট্রোস্পেকশন মানে সেলফ অ্যানালাইসিস, নিজেকে বিবেচনা করার যে আমার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে। সমস্যা তো আসবেই, সমস্যাকে দেখে ভয়ে পালিয়ে গেলে হবে না, সমস্যাকে ফেস করতে হবে। ইউ হ্যাভ টু ফেস দ্য প্রবলেম, অ্যান্ড ওয়ান থিং ইউ অলওয়েজ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড, দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। প্রত্যেকটি সময় যতবার সমস্যা আসবে মনে রাখবে এটি তোমার আত্মসমীক্ষা, তোমার নিজের ভেতরের পরীক্ষা করার তুমি কতটা শক্ত। তাহলে শক্তি যোগায় কিন্তু কালামের কথা। চলো তারপরের বেড়াতে স্পিরিচুয়ালিটি নিয়ে আরো কয়েকটি কথা। ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। আচ্ছা বাবা, কালাম তো ছোট, এবার সে বলছে আচ্ছা বাবা, যখন তোমার কাছে এত এত মানুষ আসে জলের বাটি নিয়ে বাইরে অপেক্ষা করে, তখন তাদেরকে এই কথাগুলো কেন বলো না? এই হেল্প অ্যান্ড অ্যাডভাইস কেন তাদেরকে
যখন তারা সাহায্যের জন্য আসে, আপনার উপদেশ নিতে আসে, তখন কেন তাদেরকে এই কথাগুলো বলো না? আই আস্কড মাই ফাদার, আমি বাবাকে জিজ্ঞেস করলাম অকপটে। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, বাবা আমার কাঁধে হাত রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইন টু মাই আইজ, এবং জলিলুদ্দিন তার ছেলে কালামের দিকে তাকিয়ে একভাবে দেখ দৃষ্টে তাকিয়ে থাকলেন তার চোখের দিকে। ফর কোয়াইট সাম টাইম, কিছুটা সময়, হি সেইড নাথিং, কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, জাজিং অর্থাৎ যেন বোঝার চেষ্টা করছিলেন মাই ক্যাপাসিটি, আমার দক্ষতা, আমার এবিলিটি, আমার এফিসিয়েন্সি, টু কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড অর্থাৎ বোঝা, আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ডস, তার কথাগুলো আমার বোঝার ক্ষমতা আছে কিনা। তিনি কতক্ষণ তাকিয়ে ভাবলেন যে বাবা তুই আমায় প্রশ্ন করলি, এত বড় প্রশ্ন, যে আপনার কাছে যখন মানুষ সমস্যা নিয়ে আসে তখন এই কথাগুলো কেন বলেন না? এবার তোমায় যে আমি উত্তর দেবো কালাম, তুমি তো ভীষণ ছোট, উত্তর দেওয়াটা কি ঠিক হবে? তারপর তার বাবা কি ভাবলেন দেখো। দেন হি আনসার্ড ইন আ লো অ্যান্ড ডিপ ভয়েস, অবশেষে কিছুক্ষণ বিচার করে তিনি ভাবলেন না, আমার ছেলেকে আমি যোগ্য তৈরি করেছি, ইমোশনালি অ্যান্ড মেটেরিয়ালি হি ইজ সিকিওর, সে আমার কথা বুঝবে, আমি বলবো তোমাকে। কিন্তু ভীষণ গম্ভীর স্বরে, অত্যন্ত সিরিয়াসলি নিচু স্বরে তাকে কিছু উত্তর দিলেন। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, খুব কঠিন এই জায়গাটা, ছাত্ররা আমাকে প্রায়শই বলে, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, তার কথা যখনই আমি শুনলাম একটা অদ্ভুত এনার্জি, একটা অদ্ভুত শক্তি সঞ্চার হলো আমার মধ্যে। অ্যান্ড এনথুসিয়াজম, একটা উৎসাহ, একটা ইন্টারেস্ট আমার মধ্যে জন্ম নিল তার উত্তর পাওয়ার সাথে সাথে। কি সেই উত্তর? দেখো এবারে ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে সেই কথাগুলো, একেবারে কোড আনকোড জৈনুলউদ্দিনের কথা, তার বাবার কথা। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভ অ্যালোন, যখনই মানুষ কখনো বিপদে পড়ে, যখন একাকী বোধ করে, অ্যালোন অর্থাৎ একাকিত্ব যখন বোধ করে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন অর্থাৎ স্বাভাবিক প্রতিক্রিয়া, একেবারে স্বাভাবিক একটা প্রতিক্রিয়া তৈরি হয় আমাদের মধ্যে। যখন আমরা একাকিত্ব বোধ করি, তখন আমরা কি করি জানো? দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সাথে সাথে কি করে, একটা সঙ্গ খোঁজার চেষ্টা করে, একটা বন্ধু খোঁজার চেষ্টা করে, একটা সঙ্গী খোঁজার চেষ্টা করে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখনই তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা খোঁজে কাউকে যে তাকে সাহায্য করবে। নিজে সাহায্য করার চেষ্টা করে না, বরং দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তখন কিন্তু তারা অন্যের সাহায্য নেওয়ার চেষ্টা করে। জৈনুলউদ্দিন বলছে কালামকে, হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পেস, যখনই তারা ইম্পেস অর্থাৎ অবস্টেকল, কঠিন সমস্যা, যখনই তারা কঠিন সমস্যার মধ্যে দিয়ে, যখনই তারা বাধা পায় কোনো কাজ করতে গিয়ে, দে লুক টু সামওয়ান, ইম্পাস আবার বলছি বাধা, যখনই তারা বাধা পায়, লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, যখনই তারা বাধা পায় তারা কিন্তু ওই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, তারা অর্থাৎ যখনই সমস্যায় পড়ছি আমরা, যখনই একা হয়ে যাচ্ছি, একবারে আমাদের সাথে তাই হয়, আমরা যখনই কাউকে খুঁজে পাই না, বিপদ আসে, হয়তো আজ খবর পেলাম যে কোনো এক বন্ধু ফোন করলো সাথে সাথে, এই আজ কিন্তু রাস্তায় একটা সমস্যা হতে পারে, তারা কিন্তু অপেক্ষা করছে। কোনো কথা না চিন্তা করে সোজা কি করলাম, আমি বন্ধুদের ফোন লাগালাম যে কে অপেক্ষা করছে, ওরা কজন আছে, 5 জন, আমি 10 জনকে ফোন করে সাথে সাথে বন্ধুর টিম রেডি করে চলে গেলাম কোথায় অপেক্ষা করছে তাদেরকে পেটাবো বলে। কিন্তু দেখা গেল আদৌ সেখানে গিয়ে কেউ সেখানে আসেইনি, অথবা কি কারণে সেটা হচ্ছে সেটাকে খোঁজারই চেষ্টা করলাম না। যাই হোক, তো আমাদের আগে কারণটা বুঝতে হবে, সেটাই তিনি বলতে চাইছেন। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, রেকারেন্ট অর্থাৎ বারংবার, এগেইন অ্যান্ড এগেইন, এখানে কিছু কঠিন শব্দ আছে, মানেগুলো একটু নোট ডাউন করে রেখো তোমরা। অ্যাঙ্গুইশ অর্থাৎ পেইন, ব্যথা। লঙ্গিং অর্থাৎ তোমার মধ্যে যে ইচ্ছে বা চাহিদা, ইয়ার্নিং, আকাঙ্ক্ষা বলা যেতে পারে। অ্যান্ড ডিজায়ার অর্থাৎ উইশ, যে ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার মধ্যে যখনই বারংবার আমাদের জন্ম নেয়, সমস্যা ব্যথা যখন জন্ম নেয়, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, ঠিক তখনই এক একটা করে হেল্পার আমরা খুঁজি সেই কারণ থেকে বেরিয়ে আসার জন্য, সেই সমস্যা থেকে আমাদেরকে বের করার জন্য কেউ একজন বাঁচাবে, তাকে আমরা সাথে সাথে বলি তুমি আমায় বাঁচাও, বরং তাকে দেখা গেল উল্টো সেই আমাদের সমস্যায় ফেলে দিল। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যখন তারা আমার কাছে সমস্যা নিয়ে আসে, ডিস্ট্রেস অর্থাৎ সমস্যা, আই এম বাট আ গো বিটুইন মনে রাখবে, মধ্যস্থকারী, একটা মেডিয়েটর হিসেবে আমি কিন্তু কাজ করি। ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট, এখানে কিন্তু প্রশ্ন আসে যে এই মধ্যস্থকারী কে, মধ্যস্থকারী হিসেবে কাজ করে কালামের বাবা, তিনি কি করেন? ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস, এফোর্ট অর্থাৎ প্রচেষ্টা, ডেমনিক অর্থাৎ ইভিল পাওয়ার, মন্দ শক্তি, খারাপ শক্তি, অশুভ শক্তি, ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অর্থাৎ প্রার্থনা, অফারিংস অর্থাৎ নিবেদন, যা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে করি, আমরা ভগবানের উদ্দেশ্যে অঞ্জলি দেই, ঈশ্বরের উদ্দেশ্যে আমরা কিছু নিবেদন করি। তো এই সব কিছু কি করে, যখন মানুষ আসে যে আমাদের উদ্ধার করুন, এই সমস্যা, আমাকে একটা অশুভ শক্তি ধরেছে, আপনি আমায় বাঁচান, তখন আমি কি করি, তাদের এত কিছু না বুঝিয়ে তাদের ক্ষেত্রে আমি একটা মধ্যস্থকারী
করি আর তাদের বলি তোমরা প্রার্থনা করো, আর তোমরা যে অর্ঘ্য নিয়ে এসেছো, যে অঞ্জলি নিয়ে এসেছো, সেটা ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে বা তোমার যে ভগবান, তোমার যে ঈশ্বর, তোমার যে যিশু, তোমার যে জৈন বা তুমি যে ধর্মেরই যে হও না কেন, যাকে তুমি মানো, তার উদ্দেশ্যে তুমি নিবেদন করো। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। কিন্তু আমি তো সেটা করে ফেলি তাদের সাথে, কিন্তু এটা সঠিক পদক্ষেপ নয়। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়, একটু প্রিয় ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনবে, আশা করি আমি বোঝাতে পারছি। আমি আবার বলছি এই জায়গাটা, যখনই আমাদের কাছে সমস্যা তৈরি হয়, যখনই আমরা একাকী হই, তখনই কাউকে খুঁজি সেই সমস্যা থেকে উদ্ধার করার জন্য। ঠিক তেমনি করেই যখনই সমস্যা হয়েছে তখন মানুষের আমার কাছে এসেছে এবং তাদেরকে আমি কি করেছি সেই সময়ে শান্ত করার জন্য তাদেরকে আমি বলি যে তোমরা প্রার্থনা করো, তোমরা অর্ঘ্য নিবেদন করো এবং তোমাদের মধ্যে যে অশুভ শক্তি উন্মেষ হয়েছে নাকি তোমরা ভাবছো, সেটাকে শান্ত করো, যাও, তাহলেই তোমরা ঠিক হয়ে যাবে। কিন্তু দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, কিন্তু এটা সঠিক পদক্ষেপ নয়। তবে কি সেই সঠিক পদক্ষেপ? দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এবং এটা কখনই আমাদের অনুসরণ করা উচিত নয়। আমরা কিন্তু কখনই এটা করবো না। সমস্যা হলে আমরা কারো কাছে ছুটে যাব না যে আমায় উদ্ধার করুন, আমি কি করব। আমরা কি করব? ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন, একটা পার্থক্য আমাদের বুঝতে হবে যেটা আমরা বুঝতে পারছি না। জলিলউদ্দিন বলছেন আমাদের উদ্দেশ্যে, কি সেই পার্থক্য? ফিয়ার রিডন ভিশন, অর্থাৎ ভাগ্যকে ভয় ভীতি নিয়ে দেখা। আমরা সবসময় কিভাবে একটা সমস্যা হলে এই বোধহয় আমার ভাগ্যে ছিল, হে ঈশ্বর, হে ভগবান, আমার ভাগ্যে বোধহয় এটাই ছিল, মেনে নিতে হবে, ভাগ্যে যা আছে তাই হবে। এটা নয় ভাই, আমাদেরকে বুঝতে হবে। One must understand the difference between a fear-ridden vision of destiny, অদৃষ্টের এই ভয় ভীতিকে আমাদের দূরে সরাতে হবে, and the vision that enables us to seek, এবং আমাদের মধ্যে একটা কি করতে হবে জানো, গভীর চিন্তা করতে হবে এবং তার দ্বারা আমাদের খুঁজে বের করতে হবে। আমি মানেগুলো একটু ভেঙে ভেঙে বলে নিই। ফিয়ার রিডেন অর্থাৎ ভয় কবলিত, ভিশন অর্থাৎ দৃষ্টি, অফ ডেস্টিনি, ডেস্টিনি অর্থাৎ অদৃষ্ট বা ভাগ্য যেটাকে আমরা বলি, তাকে খুঁজে বের করতে হবে। এবং দ্যাট ইনেবলস আস টু সিক, এবং আমরা খুব গভীরভাবে চিন্তা করে সিক অর্থাৎ খুঁজে বের করব দ্য এনিমি, আমাদের ভিতরে একটা শত্রু রয়েছে, সেই শত্রুকে খুঁজে বের করতে হবে, যেই শত্রু আমাদের বারংবার ডিস্টার্ব করছে। কি সেই শত্রু? এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফস, আমাদের মধ্যে যে শত্রু রয়েছে, অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষা চরিতার্থ করার ক্ষেত্রে যে বাধা সৃষ্টিকারী এক শত্রু। আমরা যখনই ভালো কাজ করতে চাইছি, হয়তো সেখানে শত্রু আসছে। পড়তে বসছো সন্ধ্যাবেলায়, একটা শত্রু কাজ করছে, ফেসবুকে বোধহয় একটা মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপে বোধহয় একটা কেউ মেসেজ করেছে, আমার পোস্টে বোধহয় একটা কেউ লাইক করেছে, কমেন্ট করেছে, চলো একটু দেখে আসি। দ্যাটস দ্য শত্রু, এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। দ্যাটস দ্য এনিমি হু এগেইন অ্যান্ড এগেইন ডিস্টার্বস ইউ টু ফুলফিল ইউর উইশ, ফুলফিল ইউর ড্রিম। আমাদের প্রত্যেকটা কাজে আমরা কাজ করতে গিয়ে কিন্তু বাধা পাই। এই যে আকাঙ্ক্ষা চরিতার্থ করার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী শত্রু, একে খুঁজে বের করো। বরং তুমি যেটা ভাবছো আমার অদৃষ্ট, আমাকে অশুভ শক্তি আমায় ধরেছে, তাকে আমরা শান্ত করে দিই, পুজো অর্চনা করি, নামাজ পড়ি, সব করলে বোধহয় সব ঠিক হয়ে যাবে। না, সেটা করলে আমাদের আত্মিক বন্ধন তৈরি হবে, এটা ঠিক, আমাদের মধ্যে শক্তি আসবে, কিন্তু সেটা দিয়ে কিন্তু এই শত্রুকে নিবারণ করা যাবে না। এটা ভুল পদক্ষেপ। তারপর দেখো, আই রিমেম্বার মাই ফাদার। এবার একটু আলাদা পর্বে চলে এলাম, স্পিরিচুয়ালিটি নিয়ে এই এতগুলো কথা। ভাবো, শুধুমাত্র এই প্রথম চ্যাপ্টারে স্ট্রং রুটসে কালাম বাবার কাছ থেকে এত জ্ঞান পেয়েছে, তিনি আমাদের শেয়ার করেছেন। কতটা অদ্ভুত শক্তি, কতটা অদ্ভুত উৎসাহ আমাদের মধ্যে তৈরি হয় যে জলিলউদ্দিনের এই কথাগুলো, মাত্র এই কয়েকটা কথা, এখান থেকে প্রশ্ন আসে, হোয়াট কালামস ফাদার সেড টু কালাম অ্যাবাউট স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা নিয়ে কি বলেছেন। তোমাদের এইগুলোকে লিখতে হবে খুব সহজ সরল ভাষায়। আমি আসবো সেগুলো নিয়েও পরবর্তীতে। আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো। স্পিরিচুয়ালিটির জায়গাটা খুব সমস্যা হয় ছাত্রদের। একটা সাধারণ কথা, যখনই সমস্যা হয় আমরা কাউকে খুঁজি, আমরা তাকে না খুঁজে, কোনো বন্ধুকে না গিয়ে খুঁজে, কোনো সাহায্য না নিয়ে, কাউকে আমরা ওই অঞ্জলি দিয়ে আমরা ওই অদ্ভুত একটা ভাগ্যের পরিহাস, রেজাল্ট খারাপ করলাম আর বললাম ভাগ্যের দোষ, এই ছিল আমার কপালে তাই হলো। নো, এটা কিন্তু নয়। ইট ইজ ইউর হার্ড ওয়ার্ক, তোমার কঠোর পরিশ্রম। কালাম ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং। তিনি কিন্তু কঠোর পরিশ্রমী ছিলেন। না হলে এই মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত পরিবারের, মুসলিম পরিবারের ছেলে, খবরের কাগজ বিলি করা ছেলে, যার বাবা নৌকা চালিয়ে সংসার চালিয়েছেন, যিনি মেঝেতে বসে খাবার খেয়েছেন তার মায়ের সাথে, সাধারণ কলাপাতায় বসে খাবার খাওয়া, যিনি দেখতে হ্যান্ডসাম নন, যার কিন্তু আনডিস্টিংগুইশ লুক ছিল, একটা ছোট্ট বেটে খাটো চেহারা, খুব একটা দেখলে আমাদের পছন্দও হয় না, সেই চেহারার একজন মানুষ কি করে ভারতের একাদশতম রাষ্ট্রপতি হন, কি করে একজন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হন, কি করে একজন বিখ্যাত বিজ্ঞানী হন, এবং তার জন্মদিনকে আজ সারা বিশ্বে বিশ্ব ছাত্র দিবস হিসেবে উদযাপিত করা হয়। এই সব কিছুর কিন্তু কারণ সেই স্ট্রং রুটস, শক্ত শেকড়। এবং সেই শক্ত শিকড় অর্থাৎ কালামের বাবা জলিলউদ্দিন এবং কালামের মা আশিয়াম্মা। এর পরের পর্বে দেখো, একটু এবার পাল্টে গেল, তার বাবার সম্বন্ধে কয়েকটি কথা বলছে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, আমার মনে পড়ছে
ঠিক আমার বাবার কথা, যিনি তার দিন শুরু করতেন স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, একেবারেই বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। ডন অর্থাৎ ডে ব্রেক, 11-এর একটা কবিতা পড়েছিলে তোমরা, ডে ব্রেক অর্থাৎ দিনের শুরু, সকাল, সেই সকাল, সেই ভোরেরও আগে সে কি করতো জানো তো? আমার বাবা তিনি ভোর 4টের সময় নামাজ পড়ে তার দিনে শুরু করতেন। এটা ছিল তার প্রতিদিনের রিটেন। আমার মনে পড়ে আমার বাবার এই কথা। আফটার দ্য নামাজ, এবং সেই নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক ডাউন টু স্মল কোকোনাট গ্রোভ, এবং সেই নামাজ পড়ার পর তিনি কি করতেন জানো? একটা ছোট্ট আমাদের নারকেলের বাগান ছিল, আমাদের নিজস্ব নারকেলের বাগান ছিল, অর্থাৎ কালামদের নিজস্ব নারকেলের বাগান ছিল। সেই বাগানে তিনি হেঁটে যেতেন অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। অবাক বিষয়, দেখো এখানেও শর্ট কোশ্চেন আসে, এমসিকিউ থাকে যে আমাদের বাড়ি থেকে সেই বাগান কত দূর? 4 miles, 4 মাইল দূরত্বের সেই কোকোনাট বাগান। ভোর 4টার সময় উঠে তিনি নামাজ পড়তেন, নামাজ পড়ে সেই কোকোনাট বাগানে যেতেন হেঁটে 4 মাইল। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস টাইড টুগেদার, এবং সেই বাগান থেকে বেশ কিছু, অর্থাৎ ডজন খানেক, 12টির মতন নারকেল প্রতিদিন টাইড টুগেদার, টাইড অর্থাৎ বেঁধে নিয়ে, টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের মধ্যে ঝুলিয়ে নিয়ে তিনি কি করতেন? জেনুলুদ্দিনের কথা বলছি, কালামের বাবার রুটিন দেখো। তিনি ঝুলিয়ে নিয়ে আসতেন, অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরেই কিন্তু তার বাড়ি ফেরার পর তিনি তার সকালের যে ব্রেকফাস্ট সেটা কিন্তু সম্পূর্ণ করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন, এটা ছিল তার প্রতিদিনের রুটিন। হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট সিক্সটিস, অর্থাৎ 60 অর্থাৎ 60, লেট 60s মানে 60-এর শেষের দিকে, অর্থাৎ 65 থেকে 70, এরকম একটা সময় পর্যন্ত তিনি কিন্তু এই রুটিন চালিয়ে গেছে। মাইন্ডেড 65 থেকে 70 বছর সেই সময়টাই করে তিনি ভোরবেলায় নামাজ পড়ে তারপর পায়ে হেঁটে 4 মাইল দূরে নারকেল বাগানে গিয়ে নারকেল গাছ থেকে ডজন খানেক নারকেল পেড়ে কাঁধে চাপিয়ে তারপর বাড়ি ফিরতেন। তারপর তিনি ব্রেকফাস্ট করতেন। তারপর সারাদিনের পরিশ্রম তো ছিলই। এই ছিল আমার বাবার রুটিন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, সারা জীবন আমি কি করেছি? থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবনে ট্রাই টু এমুলেট অর্থাৎ অনুসরণ করা, ফলো করা। আমি আমার বাবাকে কিন্তু ফলো করেছি, আমি অনুসরণ করেছি। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লাইন। আমার নিজের যে জগৎ, অর্থাৎ আমার জগৎ কিসের? আমি যখন বড় হলাম, দেন ইট ইজ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার জগৎ তো সেই জগৎ নয়। মাই ফাদার্স ওয়ার্ল্ড ইজ আ ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালিটি। আমার বাবা আধ্যাত্মিকতা নিয়ে থাকেন, এই নামাজ পড়ছেন, এই সব করছেন, সবাইকে বোঝাচ্ছেন আধ্যাত্মিকতা নিয়ে, কিন্তু আমার জগৎ এটা নয়। আমি আমার বাবার দ্বারা কনভিন্সড, কিন্তু আমি কি করতাম? আমার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জগৎ, সেই বিজ্ঞান প্রযুক্তির জগতেও কিন্তু আমি আমার বাবাকে অনুসরণ করে গেছি। ভুলিনি যে আমি অনেক উচ্চ শিক্ষিত হওয়ার পর আমি MIT-তে পড়াশোনা করি, আমি DRDO-তে জয়েন করেছি, আমি ইসরোতে জয়েন করেছি, আমি একটা বিখ্যাত সায়েন্টিস্ট। সেই মানুষটি কি করে এই অশিক্ষিত, কথা জানে না, পড়াশোনা জানে না, পুঁথিগত শিক্ষা নেই, কথা জানে এটা ভুল বললাম, পুঁথিগত শিক্ষা নেই, যার অর্থ নেই, যে এত সাধারণ মানের একটা মানুষ, তার জগৎকে আমি অনুসরণ করব, তার আধ্যাত্মিকতার কথা আমি অনুসরণ করব? কেন করেছেন তিনি? তার কারণ কি জানো? কারণ আই হ্যাভ এন্ডিভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, আমি চেষ্টা করেছি বোঝার আমার বাবার কাছ থেকে। আই হ্যাভ এন্ডিভার অর্থাৎ ট্রাই, চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেছি, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, ফান্ডামেন্টাল অর্থাৎ বেসিক, প্রাথমিক যে মৌলিক যে সত্য, মূল যে সত্য, রিভিল টু মি বাই মাই ফাদার, আমার বাবা আমার কাছে যে রিভিল করেছেন, অর্থাৎ প্রকাশ করেছেন, ডিসক্লোজ করেছেন, সেগুলো কিন্তু বারবার আমি বোঝার চেষ্টা করেছি। জীবনটা কি আসলে, জীবনের মৌলিক সত্য কি? আমরা আসছি, খেলছি, খাচ্ছি, দাচ্ছি আর চলে যাচ্ছি, এটা আমাদের জীবন নয়। ওই সেই কথা, আই কেম, আই স, আই কনকার্ড, বাস আমি এলাম, আমি দেখলাম, জয় করলাম, চলে গেলাম। কিন্তু তারপরেও আরো কিছু রয়েছে মৌলিক সত্য, সেটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের। কি সেই মৌলিক সত্য? ফিল কনভিন্সড, এবং আমি বিশ্বাস করেছি, আমি নিশ্চিত, আমি বুঝতে পেরেছি, দ্যাট কি সেই বেসিক ট্রুথ, দ্যাট দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার, এখানে একটা ঐশ্বরিক শক্তির কিন্তু একটা অস্তিত্ব রয়েছে। ডিভাইন পাওয়ার অর্থাৎ আগেই বলেছি ঐশ্বরিক শক্তি, একটা কোনো ঐশ্বরিক শক্তি আছে যার উপস্থিতি রয়েছে, আমি সেটা বিশ্বাস করি। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যে আমাদের কি করে জানো? আমাদের যত কনফিউশন আছে, যত বিভ্রান্তি আছে, যত মিজরি আছে, যত সাফারিং আছে, যত প্রবলেম আছে, যত দুঃখ আছে, মেলানকলি, একেবারে গভীর দুঃখ যত আমাদের আছে, অ্যান্ড ফেইলিয়ার, এবং যে ব্যর্থতা আছে আমাদের জীবনের, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যে কিনা কি করে, এই ঐশ্বরিক শক্তি আমাদের কি করবে জানো? ওয়ান ক্যান লিফট ওয়ান আপ, আমাদেরকে তুলে নিয়ে আসবে কোথার থেকে? that can lift one up from confusion, misery, melancholy, problems,
ফেইলিয়ার যা আছে তোমার জীবনের যত সমস্যা আছে সব কিছু থেকে কিন্তু আমাদের উঠিয়ে নিয়ে আসবে, বেরি করে নিয়ে আসবে অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, এবং আমাদের যে প্রত্যেককে তার সঠিক জায়গায় পৌঁছে যেতে কিন্তু সাহায্য করবে, গাইড করবে, আমাদের পথ নির্দেশ করবেন কে? সেই ডিভাইন পাওয়ার, সেই ঐশ্বরিক শক্তি। আমি এটা বিশ্বাস করেছি, আমি এই মৌলিক শক্তিকে বিশ্বাস করেছি, যেটা আমার বাবা আমার কাছে তুলে ধরেছিলেন যে তাকে বিশ্বাস করতে হবে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সিভিয়ার্স, এবং যদি কোনো এক ব্যক্তি, ইন্ডিভিজুয়াল কোনো এক ব্যক্তি বিশেষ যদি সিভিয়ার অর্থাৎ সমস্ত রকমের ছিন্ন করা, সেপারেট হয়ে যাওয়া কি থেকে? হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, সমস্ত রকম শারীরিক এবং মানসিক বা আবেগজনিত যে সম্পর্ক রয়েছে সেখানকার সেই বন্ড যদি আমরা ছিন্ন করতে পারি, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে কিন্তু স্বাধীনতার একেবারে যে 100% স্বাধীনতা, 100% স্বাধীনতা অর্জন করবে, হ্যাপিনেস অর্থাৎ খুশি হবে, অ্যান্ড পিস অফ মাইন্ড এবং মানসিক যে শান্তি, সেই শান্তি কিন্তু অর্জন করতে পারবে। কি করতে হবে তার জন্যে? আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে, উই হ্যাভ টু বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ ডিভাইন পাওয়ার, ঐশ্বরিক শক্তির যে অস্তিত্ব সেটা কিন্তু আমাদের মানতে হবে, এবং সেটা বিশ্বাস রাখলে সে কি করবে আমাদের? দ্যাট ক্যান লিফট আপ ফ্রম মিজারি, কনফিউশন, মেলানকলি, ফেইলিয়ার, প্রবলেম, ইম্পাস, অল কাইন্ডস অফ দিস ডিসঅ্যাডভান্টেজেস, যত প্রতিকূলতা রয়েছে সব কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এবং আমাদের কি করবে? ওয়ান ক্যান গাইড ওয়ান্স টু ট্রু প্লেস, প্রত্যেককে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে, এবং সমস্ত রকমের ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড যদি আমরা সিভিয়ার করতে পারি, ছিন্ন করতে পারি, তাহলে আমরা পৌঁছে যাব মানসিক শান্তিতে। মানসিক শান্তির পাশাপাশি ইচ্ছে শক্তি, মানসিক আনন্দ এবং স্বাধীনতা সব কিছু আমরা অর্জন করতে পারবো। একেবারেই টেক্সটটি আমি এই মুহূর্তে সম্পূর্ণ করলাম। স্ট্রং রুটস এই চ্যাপ্টার, দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, তার যে আত্মজীবনী উইংস অফ ফায়ার, তার প্রথম অধ্যায় স্ট্রং রুটসে তার শৈশবকাল নিয়ে কথা তোমাদের সামনে তুলে ধরলাম। এবারে আমি কিন্তু আসবো ইম্পর্টেন্ট প্রশ্নে। আমি জানি তোমাদের কিছু সমস্যা থাকবে, সেই জন্যে আমি তোমাদের বলবো, আমার এই ভিডিওর পর আমি একেবারেই শেষের দিকে, টাইম হয়ে এসেছে, আমার 9টা পার হয়ে গেছে, তো তোমরা অবশ্যই আমায় প্রশ্ন পাঠাবে। যে কোনো সমস্যা এই চ্যাপ্টার নিয়ে যদি তোমাদের থাকে, তোমরা অবশ্যই প্রশ্ন করবে, যেভাবে আমাকে প্রশ্ন করেছিল ছাত্রছাত্রীরা স্ট্রং রুটস নিয়ে যা সমস্যা ছিল সেগুলো আমি চেষ্টা করছি সমাধান করার। এবং আগামীতে তোমাদের একেবারে এই ভিডিওর পর তোমরা সাথে সাথে কমেন্ট করো, মেসেজ করো, প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো, সেটা আমি তোমাদের আবার বলে দিচ্ছি, 7585989853। একেবারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, 7585989853। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। তার পাশাপাশি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের তুলে ধরি। দেখো, এবারে নাম্বারের জায়গাটায় আসি। এই তো শুনলাম কালাম সম্পর্কে, যার, হ্যাঁ, কালামের আরেকটা কথা তোমাদের বলা হয়নি, একেবারেই ঠিক, কালামের সেই মৃত্যু দিবস, এই বিখ্যাত ব্যক্তিত্ব যিনি মারা যান, এই তার গল্প, তার জন্ম আমরা জানলাম 15ই অক্টোবর 1931, তার মৃত্যু দিবস কিন্তু 27শে জুলাই 2015 শিলংয়ে কিন্তু হি ব্রেথ হিজ লাস্ট ইন শিলং অন 27th জুলাই 2015। তিনি কিন্তু সেই সময়তে মারা যান। মারা গেল, তিনি আমাদের মধ্যে একেবারেই চিরবিরাজমান। আশা করি তোমরা ভীষণভাবে উৎসাহিত হয়েছো এই পড়াটি পড়ে। স্ট্রং রুটস নিয়ে দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়তে গেলে একটু টেকনিক্যালি তোমাদের পড়তে হবে। 9 নম্বরের কথা তোমাদের বলেছি, একটা এমসিকিউ প্রশ্ন থাকছে 1 নম্বরের, অবশ্যই থাকবে এখান থেকে। এসএকিউ প্রশ্ন থাকছে 2টি, অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন 2 নম্বরের এখান থেকেই থাকবে, প্লাস একটি ব্রড প্রশ্ন 6 নম্বরের, উইদিন 100 ওয়ার্ডস তোমাদের সেটা লিখতে হবে। সেই ব্রড প্রশ্ন কিন্তু একটা অবশ্যই থাকবে। তো 6, 2 আর 1 অর্থাৎ 9 নাম্বার কিন্তু প্রোজ 20 নম্বরের, সেই 20 নম্বরের মধ্যে 18 নাম্বার কিন্তু দুটো চ্যাপ্টার কভার করবে। স্ট্রং রুটস থেকে 9 নাম্বার, যদি আই সাবিট পড়ে নাও তাহলে 9 নাম্বার, 18 নাম্বার কিন্তু তোমাদের হাতের মুঠোয় শুধু দুটো প্রোজ খুব ভালো করে পড়লে, কবিতাতেও ঠিক তাই হিসেব, দুটো কবিতা খুব ভালো করে পড়লেই 18 নাম্বার চলে আসে। অর্থাৎ এখানে কিন্তু কোথাও খুঁত রাখা যাবে না, প্রতিটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। স্ট্রং রুটসের পার্ট আছে, প্রথম পার্ট দেখো, প্রশ্নগুলোকে এইভাবে সাজিয়ে পড়তে হবে। পার্ট অর্থাৎ প্রথম পার্টে যে প্রশ্নটা হতে পারে, গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ কালামস চাইল্ডহুড, নোট ডাউন করতে পারো, গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ কালামস চাইল্ডহুড, কালামের শৈশবকাল নিয়ে তুলে ধরো তোমরা একটি চিত্র। 6 নম্বরের প্রশ্ন 100টি শব্দের মধ্যে। নেক্সট সেকেন্ড কোশ্চেন যেটা হতে পারে, অর্থাৎ সেই শৈশবকাল, আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি থেকে শুরু করে, রামেশ্বরম থেকে শুরু করে, মাই ফাদার জয়নুলউদ্দিন, মাই মাদার আশিয়াম্মা, দে ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, সেখান থেকে শুরু করে তার যে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, শর্ট বয়, রাদার আনডিস্টিংগুইশড লুকস, আমাদের অ্যানসেস্ট্রাল হাউস,
বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, ইট ওয়াজ সিচুয়েটেড ইন মস্ক স্ট্রিট। তারপর সেটা তৈরি কিভাবে হয়েছে, লাইমস্টোন ব্রিক্স থেকে শুরু করে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, কি খেতাম কলাপাতার ওপরে, সেই চাটনি ভাত ডাল থেকে শুরু করে এই সব ছিল তার শৈশব। এবং ছোটবেলায় আমি বাবার সাথে মসজিদে যেতাম, সেখানে নামাজ পড়তে, প্রার্থনা করতে। এই সবটা কিন্তু চাইল্ডহুডে ঢুকে গেল। তারপরের পার্টে থাকবে ডেসক্রাইব দ্য লোকালিটি হোয়ার এপিজে আব্দুল কালাম লিভড ইন হিজ চাইল্ডহুড। তার যে লোকালিটি এপিজে আব্দুল কালামের সেটিকে তুলে ধরো। ঠিক ধরেছো, দ্য শিবা টেম্পল যেখান থেকে আসছে পরের পাতায় টেক্সট বইয়ের, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম, এখান থেকে লোকালিটি শুরু হলো। আর এপিজে আব্দুল কালাম লিভড ইন হিজ চাইল্ডহুড। এখানে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এর আগে এসছেও, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য এক্সট্রাক্ট। এখানে যেটা রয়েছে তোমাদের যে গল্প তোমরা পড়লে, এই যে উইংস অফ ফায়ারের এই প্রথম অধ্যায় স্ট্রং রুটসে যে কমিউনাল হারমোনি তোমরা দেখতে পেয়েছো, সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে এখানে হিন্দু থাকছে, এখানে মুসলিম থাকছে, এখানে আমার বাবা যিনি কিনা একজন পায়াস মুসলিম, তার বন্ধু একজন হিন্দু প্রধান পুরোহিত হিন্দুদের মন্দিরে, তার সাথে গল্প হতো, ট্র্যাডিশনাল পোশাক পরে গল্প হতো। সেখানে বহু ধর্মের মানুষ আসতো বাইরে আমার বাবার কাছে জলের বাটির স্পর্শ করিয়ে নিয়ে গিয়ে সুস্থ হওয়ার জন্য, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে। এই যে কমিউনাল হারমোনি, সেখানে মুসলিমরা থাকতো, সেখানে হিন্দুরা থাকতো বন্ধুত্বপূর্ণের সাথে, সেটা তুলে ধরতে হবে। থার্ড, হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। ঠিক তারপরেই বাবাকে প্রশ্ন করে বসেছিল, মনে আছে তো, যে হোয়াট ইজ দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। ওইখানে ছিল প্রেয়ার মেড পসিবল প্রেয়ার মেড পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট এবং পিপল। মানুষের সাথে মানুষের কিন্তু কি করে, একটা আত্মিক বন্ধন তৈরি করে। অ্যান্ড দ্যার ইজ নাথিং মিস্ট্রিয়াস ইন দ্য প্রেয়ার। এবং প্রার্থনায় কিন্তু কোনো রকম রহস্য নেই, এই জায়গাটা তোমাদের তুলে ধরতে হবে। এবং প্রার্থনা করলে আমাদের কি হয়, উই বিকাম দ্য পার্ট অফ দিস গ্রেট কসমস which knows no division of wealth, age, caste, creed, everything। এর তফাৎ আমরা ভুলে যাই। এটা হলো প্রার্থনা নিয়ে বক্তব্য। তারপরের প্রশ্ন, what would the author's father say to him about spirituality, or what was the response of Kalam's father when his son inquired of him about spirituality। কালামের বাবাকে যখন স্পিরিচুয়ালিটি নিয়ে প্রশ্ন করে, ওই জায়গাটা থেকে ঠিক ধরেছে, why don't you say this to the people who come to you for help and advice। এই জায়গাগুলো, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আধ্যাত্মিকতা নিয়ে কালামের বাবা কালামকে কি বলেছেন, সেই আধ্যাত্মিক কথাগুলো, এই কঠিন কঠিন কথাগুলো, একেবারেই তোমাদের কাছে কঠিন আমি জানি, এই কথাগুলো কিন্তু এই স্পিরিচুয়ালিটির নোটের মধ্যে তুলে ধরতে হবে। যে কঠিন সময় এলে আমরা একা হয়ে যাই, আমরা কারোর সঙ্গ খুঁজি, সেই সঙ্গ থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের ভেতরে যে শত্রু রয়েছে তাকে ধ্বংস করতে হবে। আশা করি তোমরা করবে। নিজের ভেতরের যে শত্রু, যে তোমায় পড়তে বসলে ডিস্টার্ব করে, যে তোমায় বারবার ভালো কাজ করতে গেলে ডিস্টার্ব করে, তাকে সরিয়ে দাও, সেই শত্রুকে ধ্বংস করো। তারপরের প্রশ্ন, ডেসক্রাইব দ্য ডেইলি রুটিন অফ কালামস ফাদার। একেবারেই শেষ অংশে আমরা জানিয়েছি যে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। একেবারেই সকালবেলায় বিফোর ডন নামাজ পড়ে কিন্তু সে তার দিন শুরু করতেন। সেই জায়গা থেকে তার রুটিন, নারকেল বাগানে যেতেন, নারকেল তুলে নিয়ে আসতেন, তারপরে তার ব্রেকফাস্ট শেষ করতেন। এর পাশাপাশি একটা প্রশ্ন এখানে হতে পারে লাস্টের একেবারে প্যারায়, হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ এমুলেশন অফ হিজ ফাদার। কালাম কি বলেছে, তার বাবাকে কিভাবে সে অনুসরণ করতো ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ এমুলেশন অফ হিজ ফাদার। তার বাবার জীবনকে, তার বাবার জগৎকে অনুসরণ করার ক্ষেত্রে তিনি কি বলেছেন। ইয়েস, আই বিলিভ, I feel that there is an existence of divine power. I am fully convinced. I believe in the existence of divine power. আমি বিশ্বাস করি এক ঐশ্বরিক শক্তির অস্তিত্ব রয়েছে যে আমাদের সকলকে পরিচালিত করছে। হ্যাঁ, আমরা এই কঠিন পরিস্থিতিতেও এটাই মানবো, there is an existence of divine power। কোনো এক ঐশ্বরিক শক্তি আছে, কে সে আমরা জানি না, কেউ একজন আছে যে আমাদের কি করবে, আমাদের এই সমস্যা থেকে কিন্তু বের করে নিয়ে আসবে, এটা আমাদের বিশ্বাস। তার পাশাপাশি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে। এই জায়গাটা দিয়ে কিন্তু এই যে কয়টা পার্ট, একেবারে চাইল্ডহুড, কমিউনাল হারমোনি অর্থাৎ লোকালিটি, প্রেয়ার, তারপর স্পিরিচুয়ালিটি, তারপর আব্দুল কালামের বাবার ডেইলি রুটিন এবং ইমুলেশন, ফলো করা কালামের বাবাকে, এই কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন, শর্ট কোশ্চেন প্রশ্ন করেছে এক ছাত্রী। আমি বলছি শর্ট কোশ্চেনগুলো এরপর আমি পোস্ট করে দিচ্ছি পারুল প্রকাশনীর ফেসবুক পেজে। নজর রাখো পারুল প্রকাশনীর ফেসবুক পেজে, আমি সেখানে প্রশ্নগুলো দিয়ে দেবো। ব্রড প্রশ্নগুলো তোমরা বাড়িতে একটু পড়াশোনা করো, টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো, সমস্যাগুলো থাকলে আরও জানাও, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের বললাম, মেসেজ করো, ইত্যাদি ইত্যাদি। এবং এইবার শেষ অংশে গিয়ে জানিয়ে রাখি, প্রতিদিন এই ক্লাস চলছে। পারুল প্রকাশনী আয়োজিত পারুল 4G ডিজিটাল ক্লাস প্রতিদিন চলছে, পারুল প্রকাশনীর ফেসবুক পেজে চলছে। একেবারেই দশম শ্রেণীর, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সন্ধ্যা 7টায়, রাত্রি 8টায় এই যে ক্লাসের আয়োজন করা, এই কঠিন পরিস্থিতিতে ঘরে বসে আমি কিন্তু অনেক দূরে থেকেও তোমাদের কাছে, আর তোমরা যারা অনেক দূরে, তোমাদের অনেকের নাম জানি না আমি, ঠিকানা জানি না অনেকের,
তবুও তোমরা দূর দূরান্ত থেকে যারা দেখছো আমার ক্লাস, তাদের সঙ্গে এই যে সংস্পর্শে আসা, এই যে আত্মিক বন্ধন তৈরি করা, এর অবদান কিন্তু পাউল প্রকাশনীর। প্রথমেই ধন্যবাদ জানাবো পাউল প্রকাশনীকে, একেবারেই পাউল প্রকাশনীর সম্মাননীয় কর্ণধার আরও একবার শ্রদ্ধেয় শ্রী গৌরদাস সাহা মহাশয়কে, যিনি এই ক্ষেত্রে একেবারেই সর্বাগ্রে চিন্তা করেছেন ছাত্রছাত্রীদের স্বার্থে। আর আজকের ক্লাস নিতে পেরে সত্যি এই সুযোগ পেয়ে আমি ধন্য, এবং পারুল প্রকাশনীর পুরো পরিবার যারা একান্ত পরিশ্রম করে চলেছেন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, তাদের কাছেও আমি কৃতজ্ঞ ভীষণভাবে। আগামীকালের ক্লাস তোমাদের জানিয়ে রাখি, আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় আবার সি ফেভার নিয়ে আলোচনা করবেন। ক্লাস 10-এর বিষয় সি ফেভার, জন মেন্সফিল্ডের বিশিষ্ট শিক্ষিকা থাকছেন তোমাদের সাথে, মৌমিতা ভট্টাচার্য মহাশয়া। তিনি ক্লাস নেবেন তোমাদের 10ম শ্রেণীর, ঠিক সন্ধ্যা 7টায়। চোখ রাখবে পাউল প্রকাশনীর ফেসবুক পেজে, খুব ভালো ক্লাস হচ্ছে, ইংরেজি থেকে শুরু করে সমস্ত ক্লাস। এবং ইতিহাস বিষয়ে ঠিক রাত্রি 8টায় এরপর 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশিষ্ট শিক্ষক রুদ্রপ্রসাদ দাস বর্মন, তিনি আসছেন রাত্রি 8টায়। আমি ছিলাম তোমাদের সাথে পরীক্ষিত ঘোষ, মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আমার এই স্বল্প সময়ের মধ্যে যতটা পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আবার কখনো দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের এই সমস্ত সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি এই আশায় রেখে শেষ করছি। ধন্যবাদ, গুড নাইট।